আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আমিও অনেকটাই ভালো আছি। আপনাদের মাঝে আবার ফিরে এসেছি অনেকগুলো ভৌতিক ঘটনা নিয়ে, যে ঘটনাগুলি প্রতিনিয়ত আপনাদের শরীরকে শিহরিত করবে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনাগুলিতে ফিরে যাওয়া যাক। আজকে যে ঘটনা আপনাদের কাছে শেয়ার করব, সে ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন সজীব নামের এক প্রিয় লিসেনার্স ভাই। তো সে যেভাবে তার ঘটনাটি লিখে পাঠিয়েছেন, ঠিক সেইভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সময়কাল ছিল 2013। আমার নাম সজীব। আমি 2013 সালে আমাদের 4 বন্ধু নিয়ে আমরা ঢাকায় বেড়াতে যাই। আর সেই ঢাকায় বেড়ানো যাওয়াটাই হয়তোবা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কেন ভুল ছিল আপনারা আস্তে আস্তে সবই বুঝতে পারবেন। আমার সাথে আমার যে বন্ধুগুলো ছিল, সেই 3 জন বন্ধুর নাম ছিল ফয়সাল, রিফাত এবং শান্ত। আমরা যখন ঢাকায় পৌঁছে একটি রিক্সা নেই, আমাদের যে স্থানে যাওয়ার কথা ছিল সেই স্থানে যাওয়ার জন্য রিক্সার প্রয়োজন। আমরা রিক্সা যখন নেই, কিছু দূর যাওয়ার পরে আমাদের রিক্সাটা অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে আমরা 4 জনই রিক্সা থেকে ছিটকে পড়ে যাই। আর সেই পড়ে যাওয়ার কারণে আমার বন্ধু শান্ত, তার গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে গিয়ে এক গাড়ির তলে চাপা পড়ে যায়। আল্লাহর রহমতে আমরা 3 জনেই তেমন কোনো ব্যথা পাইনি। তবে আমার বন্ধুর উপর দিয়ে গাড়ি যাওয়ার ফলে তার শরীর থেকে প্রচুর পরিমাণ ব্লাড যাচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম না, তখন আমাদের পুরো মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমরা কি করব বুঝতে পারছিলাম না। তখন তাকে নিয়ে ধরাধরি করে অনেকজন আমাদের সাথে হাসপাতালে যায়। হাসপাতালে যেতে যেতে আমার বন্ধুর প্রচুর পরিমাণের রক্ত বের হয়। সেই রক্ত বের হওয়ার কারণে তাকে আর হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। তার আগেই সে আমাদেরকে ছেড়ে চলে যায়। তার মৃত্যুটা এমন অস্বাভাবিক ছিল, আমরা কখনো কল্পনাই করতে পারিনি যে ঢাকায় আসাটা আমাদের এত বড় ভুল হয়ে যাবে। আমরা হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে ধরে যখন বলে যে সে মৃত, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ভীষণ পরিমাণ কান্না করি, প্রচন্ড কান্না করি। আর তাকে হাসপাতালে নিতে নিতে প্রায় আসর হয়ে যায়। তাকে তারপরেও জোর করে ট্রিটমেন্ট করাতে পাঠিয়ে দিই। তার রক্তগুলো মুছে, তার যে কাটাগুলো যে জায়গাগুলো কেটে গেছে সেই জায়গাগুলো সিলি করে দেয়, এবং তার মাথা এমন ভাবে ফেটে যায় যে ওইখান থেকে ক্রমশ রক্ত বের হতেই থাকে। এত পরিমাণ রক্ত বের হতে থাকে যে আটকানোই সম্ভব ছিল না। সবাই অবাক হয়ে গিয়েছিলাম যে মৃত ব্যক্তির শরীর থেকে এত রক্ত কিভাবে পড়ে। কোনোভাবে জরুরি বিভাগ থেকে ব্যান্ডেজ করে দেয়া হয়। আমরা সে ব্যান্ডেজ করে নিয়ে তখন তাকে ব্যান্ডেজ করার পর একটি অ্যাম্বুলেন্স জোগাড় করি। অ্যাম্বুলেন্স জোগাড় করার সময়টা ছিল প্রায় সন্ধ্যা গনিয়ে 7টার মতো বা 7:30টার মতো বাজে। তখন আমরা একটা অ্যাম্বুলেন্স জোগাড় করি। জোগাড় করে তাকে অ্যাম্বুলেন্সে নেই। অ্যাম্বুলেন্সে নিয়ে গাড়ি ছাড়া হয়। আমার যে বন্ধু 2 জন ছিল, রিফাত আর ফয়সাল, তারা 2 জন পিছনে ছিল আর আমি ড্রাইভারের সাথে ছিলাম।
ড্রাইভারের সাথে যখন আমি বসেছিলাম তখন কেন জানি আমার মনে হচ্ছিল যে ড্রাইভারের আচরণটা আমার একটু অন্যরকম লাগছিল। ড্রাইভার যখন গাড়ি স্টার্ট দিল তখনও আমার একটু অন্যরকম ভয় ভয় ফিল করছিলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না। নিজের মনটাকে সান্ত্বনা দিলাম এই বলে যে হয়তোবা বন্ধু মারা যাওয়ার কারণে আমি নার্ভাস হয়ে আছি। আমার মনে একটি অশান্তি বিরাজ করছে। এত কিছু না ভেবে আমি চুপ করে রইলাম। গাড়ি তার স্থির গতিতে চলতে লাগলো। আমার কেন যেন ওই দিন মনে হচ্ছিল যে ওই গাড়িটা যত দ্রুত চলছিল, মানে যত দ্রুত চলার কথা ছিল তত দ্রুত চলছিল না, কেমন যেন স্লো ভাবে চলছিল। আমরা যখন শহর পেরিয়ে গ্রামের দিকে রওনা দিলাম তখনই আমাদের সাথে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। যে কফিনে একটি লাশ থাকলে কফিনটা ভারী থাকার কথা, আমরা গ্রামের রাস্তায় ঢোকার সাথে সাথে সে কফিনটা আমাদের কাছে খুব হালকা মনে হচ্ছিল। রিফাত আর ফয়সাল পিছন থেকে বলল যে বন্ধু, কফিনটা শুধু বারবার লড়াচড়া করছে, এতক্ষণ কোনো নড়াচড়া ছিল না। তখন আমি বললাম যে হয়তোবা রাস্তার কারণে কফিনটা লড়ছে, তারা দুজন কফিনটাকে ধরে রাখ। আমার কথা মতো তারা কফিনটিকে ধরে রাখে। যখন আমরা গ্রাম্য পথ দিয়ে যাচ্ছিলাম সামনে আমাদের একটি জঙ্গল পড়ে। জঙ্গলটা তেমন ঘন ছিল না, তবে কিছু কিছু জায়গায় বাঁশঝাড় ছিল। হঠাৎ গাড়িটা কেমন যেন থেমে গেল। আমি বলতে লাগলাম যে ভাই, গাড়িটা এমন জায়গায় কেন থামালেন? ড্রাইভার বলে উঠল যে চুপ করে থাকো। ড্রাইভারের কথাটা কেন জানি আমার কাছে অদ্ভুত মনে হলো। ফয়সাল এবং রিফাত আমাকে বারবার জিজ্ঞাসা করলো যে তোরা গাড়ি কেন থামালি। ড্রাইভার আবার বলল যে তোমাদেরকে চুপ করতে বলেছি। তখন আমি আর চুপ করতে থাকতে পারলাম না, বললাম যে ভাই কি হয়েছে, ঘটনাটি খুলে বলেন। সে বলল যে চুপ করে থেকে সামনে তাকিয়ে দেখো, কে যেন দাঁড়িয়ে পথ আটকে রেখেছে। তার কথা শুনে আমি কেমন যেন ভয় ভয় ফিল করতে থাকলাম এবং সামনের দিকে তাকাতে থাকলাম। তাকিয়ে দেখি পুরো হুবহু শান্তর মতো কে যেন সামনে দাঁড়িয়ে আছে। আমরা চারজনই ভয় পেয়ে যাই। ড্রাইভারের ভয়ে পুরো শরীর ঘেমে গিয়েছিল। আমার শরীর তো ঘামতেই ছিল তখন। হঠাৎ ওই অভয়বটা বা ওই ছায়াটা কোথায় যেন গায়েব হয়ে গেল, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আবার বললাম ড্রাইভারকে যে ড্রাইভার ভাই, আপনি আবার স্টার্ট দেন। তখন ড্রাইভার ভাই বলল যে স্টার্ট কি করে দেব, সে তো এখন আয়নার সাথে লেগে আছে এই ছায়াটা। এই কথাটা শোনার সাথে সাথে আমার পুরো মাথা বেয়ে যেন কেউ এক বালতি পানি ঢেলে দিল, এমন পরিমাণ আমি ঘামতে থাকলাম। আমার পুরো শরীর, পুরো শার্ট ভিজে চুপচুপে হয়ে গেছে, আর ভয়ে আমার হার্টবিট যেন দ্রুত চলতে থাকলো। আমি সামনে তাকিয়ে দেখি কই কিছুই তো নেই। সে বলল তোমরা তো হয়তোবা দেখতে পাচ্ছ না, তবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই ছায়াটা এখন আমার গাড়ির গ্লাসের সাথে লেগে আছে। তখন আমরা বন্ধুরা মিলে সূরা জোরে জোরে পড়তে থাকলাম। যখন জোরে জোরে পড়তে থাকলাম তখন সে ড্রাইভার একটু মনে সাহস করে গাড়িটা স্টার্ট দিল।
গাড়িটা স্টার্ট দেওয়ার সাথে সাথেই ওই অভয়কটা, ওই যেই ছায়াটা ছিল সেটাকে আর দেখা যায়নি। তখন সে আবারও তার প্রাণপণে গাড়ির স্পিড বাড়িয়ে সে গাড়িটা চালাতে লাগলো। প্রায় আধা ঘন্টার মতো গাড়িটা চালাতে চালাতে সে হঠাৎ করে আবার গাড়িটা স্টপ করে দিল। সে স্টপ করার সাথে সাথে আমরা তিনজন আবার ভয় পেয়ে যাই, আর কফিনটা কেমন যেন লড়ে ওঠে। সে আমাদেরকে বলল যে তোমরা গাড়ি থেকে তাড়াতাড়ি নামো। তার এই কথাটা শুনে কেমন যেন অদ্ভুত লাগলো আমাদের কাছে। কেন ভাইয়া, আমরা গাড়ি থেকে কেন নামবো? আপনি কি শুরু করলেন? এমনিতেই আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, ভয়ের মধ্যে আছি, আপনি এর মধ্যে আমাদেরকে আরো ভয় দেখাচ্ছেন কেন? তখন সে বলল, কথা বাড়িও না, তোমরা সবাই গাড়ি থেকে নেমে দাঁড়াও। আমরা ড্রাইভারের কথা মতো তিনজন গাড়ি থেকে নামি। গাড়ি থেকে নামার পর আমার ওই ড্রাইভারটা সেও গাড়ি থেকে গাড়ি থেকে নেমে আমাদের পাশে এসে দাঁড়িয়ে বলে যে আমার হাতটা তোমরা শক্ত করে ধরে রাখো। তখন আমরা চারজনের হাত শক্ত করে ধরে রাখি। আমি দেখতে থাকলাম যে গাড়িটা এত জোরে ঝাঁকুনি দিতে থাকলো যে গাড়িটা উলট পালট হয়ে যাবে, গাড়িটাকে কেউ উল্টিয়ে ফেলার চেষ্টা করছে এমন মনে হচ্ছিল। গাড়িটা প্রচুর পরিমাণে লড়তেছিল। আমরা চারজনেই অবাক হয়ে শুধু তাকিয়ে থাকলাম, আর সারা শরীর কাঁপতে থাকলো আমাদের ভয়ে। এতটা ভয় আমরা কখনো পাইনি। আর আমাদের সাথে এই ঘটনাটা প্রথমবার ঘটছিল। আমরা কিছুক্ষণ পর যখন এই গাড়িটা লড়াচড়া বন্ধ করলো, গাড়িটা স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তখন ড্রাইভার সাহেব বলল যে ভাই এখন গাড়িতে ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। আমরা সবাই সূরা পড়তে পড়তে গাড়িতে উঠলাম। সূরা পড়তেই ছিলাম, যে যতটুকু পারছিলাম পড়ছিলাম। আমাদের 1 মিনিটও বন্ধ করছিলাম না মুখ। ফয়সাল আর রিফাত তারা ভয়ে পিছনে উঠতে চাইছিল না, শান্তর লাশের পাশে বসতে চাচ্ছিল না। তখন তাদেরকে বুঝিয়ে তারা দুইজন দুই সিটে বসছিল। তাদেরকে বললাম তোরা দুইজন একসাথে বসে হাত ধরে রাখ। তারা যখন একসাথে বসে এক পাশে হাত ধরে শক্ত করে বসেছিল, তখন ড্রাইভার সাহেবকে বললাম যে ভাই আপনি প্লিজ যতটা স্পিড দিয়ে পারেন দ্রুত আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে নিয়ে যান। হঠাৎ সে গাড়িটা স্টার্ট দিতে গিয়ে স্টার্ট করতে পারছিল না। এমন ভাবে গাড়িটা দাঁড়িয়ে পড়েছিল যে কেউ যেন পিছে দিয়ে গাড়িটাকে ধরে রেখেছে। গাড়িটা একবার স্টার্ট হয়, একবার বন্ধ হয়। আল্লাহর অশেষ রহমত যে একটু পরে গাড়িটা চলতে লাগলো। গাড়িটা যখন তার গতির সীমা অতিক্রম করে সে চলতে লাগলো, তখন কিছু দূরে একটা ঘরে আলো দেখতে পাচ্ছিলাম। আমরা ভেবেছিলাম যে ওই ঘরটাতে আমরা একটু আশ্রয় যাব, আমরা একটু সাহায্য যাব। তখনই ঘরের সামনে গিয়ে গাড়িটা থামিয়ে সেই ড্রাইভারটা নেমে যায়। আমি বলতে থাকি যে ভাই আপনি কেন নামলেন? আমরা তো ভেবেছিলাম যে একসাথে আমরা গাড়ি থেকে নামবো, নেমে ওই বাড়িতে গিয়ে সাহায্য চাইব। সে কোনো কথাই বলছিল না, শুধু সোজা হেঁটে চলে যাচ্ছিল। তার হেঁটে চলে যাওয়াটা কেন যেন আমার কাছে অদ্ভুত মনে হচ্ছিল। আমরা তিনজনই তখন দৌড়ে গাড়ি থেকে নেমে এক দৌড়ে সে বাড়িতে চলে যাই। সে বাড়িতে গিয়ে দরজা নক করতে করতে প্রায় 4 থেকে 5 মিনিট পর দরজা খোলে একজন ইয়াং ছেলে। তার কাছে বললাম যে ভাই আমরা খুব বিপদে পড়েছি, আমার বন্ধু আজকে সকালে মারা গেছে, তার লাশটি নিয়ে বাড়িতে যাচ্ছিলাম,
আমাদের সাথে এই এই ঘটনা ঘটে গেছে, আমাদেরকে প্লিজ আপনি হেল্প করেন। তখন ওই ছেলেটি বলল যে ভাই, আমি নিজেও একজন ড্রাইভার, আপনি ভয় পাবেন না, আপনি কিছুক্ষণ বিশ্রাম করেন, তারপরে আমি আপনাদেরকে আপনাদের যে জায়গাটা সেখানে পৌঁছে দিচ্ছি। আমি বললাম যে ভাই, আমাদের সাথে যে ড্রাইভারটা ছিল সে কেমন যেন অদ্ভুত আচরণ করছিল। সে হঠাৎ গাড়ি থেকে নেমে কোনো কথা না বলে সোজা হেঁটে হেঁটে কোথায় যেন চলে গেল, সে এখনো আসছে না। তখন ওই লোকটি বলল যে আপনারা এখানে কতক্ষণ বিশ্রাম করে দেখেন সে আসে কিনা। আমরা তখন সেখানে পানি খেলাম, খেয়ে কিছুক্ষণ তার জন্য ওয়েট করলাম, তারপরেও তার কোনো হদিশ পাচ্ছিলাম না। হঠাৎ সেই ভদ্র ছেলেটি বলতে লাগলো যে ভাই, হয়তোবা আপনার ড্রাইভারটি আসবে না, চলেন আপনাদেরকে পৌঁছে দিয়ে আসি। আমি বললাম ভাই, এখন সময় কতটুকু সময় হয়েছে, কয়টা বাজে ঘড়িতে? তখন ওই ছেলেটি বলল এখন প্রায় রাত 1টার ঊর্ধ্বে বাজে। আমরা সবাই অবাক হয়ে গেলাম যে বাড়িতে যেতে আমাদের এত সময় লেগে যাচ্ছে। তখন ওই ছেলেটি আমাদেরকে নিয়ে গাড়িতে উঠে ছেলেটি চালাতে লাগলো গাড়িটি। চালাতে চালাতে এক সময় বাড়ির কাছে পৌঁছাতেই মানুষের আহাজারি আর কান্নাকাটিতে পুরো এলাকাটা ভরে গেল। মানুষের চিৎকার করে কান্না, আর্তনাদ কেমন যেন আমাদেরকেও কাঁদিয়ে উঠলো। আমরাও কাঁদতে থাকলাম আর বন্ধুর মৃতদেহটা কফিন থেকে নামিয়ে সোজা বাড়ির মধ্যে নিয়ে গেলাম। তাকে নিয়ে যখন বাড়ির যে উঠোনে তাকে শোয়ালাম খাটিয়ায়, তার কিছুক্ষণ পরে তাকে গোসল দিবে সে রাতেই, কারণ সে মারা গেছে প্রায় অনেক ঘন্টা হয়ে গেছে। এমন করতে 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 প্রায় সকাল হয়ে গেছে। আমাদের সাথে ঠিক এতটুকু যদি ঘটতো হয়তো বা ভালো হতো। আমাদের বন্ধু ফয়সালকে বললাম যে যা, ওই ভাইয়াটাকে কিছু টাকা দিয়ে বল যে চলে যেতে, আর এই অ্যাম্বুলেন্সের মালিককে কল করে বলবো যে আর একটা ড্রাইভার পাঠিয়ে গাড়িটি নিয়ে যাওয়ার জন্য। তখন ওই ছেলেটি আমাদের কথা শুনে বলতে লাগলো যে সমস্যা নেই, আমি গাড়িটি নিয়ে চলে যাব, আপনাদের মধ্যে কেউ যদি একটু যান আমার সাথে ভালো হবে। তখন আমার দূর সম্পর্কের এক খালাতো বড় ভাইকে বললাম যে ভাইয়া, আপনি চলে যান, আপনি ওর সাথে চলে যান, আপনি গিয়ে গাড়িটা বুঝিয়ে দিয়ে গাড়ির ভাড়াটা দিয়ে আপনি বাড়িতে চলে এসেন। আমার ভাইটি এই যে অ্যাম্বুলেন্সটির সাথে গেল না, অ্যাম্বুলেন্সটি ঢাকায় গিয়ে পৌঁছলো আজ পর্যন্ত না আমার ওই খালতো ভাইটিকে কখনো আর ফিরে পেলাম। সেই দিনের ঘটনায় আমরা দুটি মানুষকে হারিয়ে ফেললাম। যদি আমার এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর আমার যে নেক্সট যে ঘটনাটি, সেই ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করব। সেই ঘটনাটি একটি বৃদ্ধা মহিলাকে নিয়ে কেন্দ্র করে। আমরা তখন হাই স্কুলে পড়ি, আমরা ক্লাস 9-এ পড়ি তখন। এই তো বেশি দিন হবে বলে মনে হচ্ছে না, ঘটনাটি 2009 বা 10-এর হবে। আমি আর ফয়সাল খুব ক্লোজ বন্ধু। আমরা দুজন একসাথে স্কুলে যেতাম, একসাথে স্কুল থেকে আসতাম। তো আমরা আমাদের এক কাজিনের বিয়েতে যাব বলে সেদিন আর আমরা স্কুলে যাইনি। আমরা যে কাজিনের বিয়েতে যাব, সে কাজিনের বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার মতো রাস্তা হেঁটে গেলে, আর গাড়ি দিয়ে গেলে হয়তো বা 40 মিনিট বা আধা ঘন্টা এরকম সময় লেগে যায়।
আমরা সেই দিন দুজনেই যাব বলে মত করলাম গায়ে হলুদে যাব। তখন বলতে লাগলাম যে আম্মু আব্বুকে যে তোমরা যাও, আমরা দুজন পরে আসছি। তারা দুপুরের দিকেই ওই বাড়িতে চলে গেল সবাই। তো আমরা সেই দিন তারা দুপুরে চলে গেল। দুপুরে যাওয়ার পর আমরা বিকেল 4টার দিকে রওনা দিলাম যে আমরা তাদের গায়ে হলুদে যাব আমার কাজিনের। আমরা রেডি হয়ে একটা সাইকেলে করে দুজনেই চলে গেলাম। গিয়ে অনেক মজা করলাম, অনেক হই হুল্লোড় করলাম। আমরা যখন হই হুল্লোড় করার পর রাত প্রায় 10টার মতো বেজে গেছে। আম্মু আব্বু বলতেছে যে তোরা দুজন যা, বাড়িটা খালি, তোরা দুজন গিয়ে ওই বাড়িতে শুয়ে পড়। আমাদেরকে যখন বলল যে ঘরে গিয়ে শুয়ে থাক, আমরা দুজনই মিলে প্ল্যান করলাম যে আজকে খালি বাড়িতে গিয়ে অনেক মজা করব। আমরা দুজনেই সাইকেল করে ওইখান থেকে রওনা দিলাম। তবে রাত করে আসাটা হয়তো বা আমাদের ঠিক হয়নি। আমরা ওইখান থেকে রওনা দেওয়ার সাথে সাথেই আমরা একটি পুরনো বাড়ি দেখতে পাই। সেই পুরনো বাড়িতে কেমন যেন আলো জ্বলছিল। সেই আলো জ্বলা দেখে আমরা সাইকেলটা থামিয়ে দিলাম। সাইকেলটা থামানোর পর আমরা খুব গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলাম যে বাড়িতে তো কখনোই কেউ থাকে না, তো আজ কেন এখানে লাইট জ্বলছে। হঠাৎ দেখতে পারলাম যে ওই বাড়ির পাশে ছোট্ট একটি গর্ত ছিল। সেই গর্তে অনেক ময়লা সবসময় জমে থাকতো। ওই ময়লা থেকে একটি বৃদ্ধ মহিলা উঠে আসলো। মহিলাটি হাঁটতে পারছিল না, মাটিতে হামাগুড়ি দিয়ে সে চলছিল। হামাগুড়ি দিতে দিতে ওই বাড়ির বারান্দায় গিয়ে সে হাত দিয়ে এমন ভাবে নাড়াচাড়া করছিল, দূর থেকে বোঝা যাচ্ছিল যে সে হয়তোবা ঘর লেপছে। মাটির ঘর অনেক সময় যাদের মাটির ঘর তারা ঘর লেপে ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য। তো সেই বৃদ্ধ মহিলাটি যখন হাত নাড়াচ্ছিল, আমরা দূর থেকে বুঝতে পারলাম যে না, হয়তোবা সে ঘর লেপছে, এর জন্যই হয়তোবা এমন হচ্ছে, এমন দেখা যাচ্ছে সে। আমরা যখন দেখলাম যে বৃদ্ধ মহিলাটি একটু পরে আর বৃদ্ধ মহিলা নেই, কেমন যেন এক অদ্ভুত রকমের বিরাট বড় এক আকৃতি নিয়ে সে আমাদের দিকে আসতে লাগলো। আমরা আচমকা ভয় পেয়ে গেলাম এবং দ্রুত সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলাম। দ্রুত সাইকেল চালাচ্ছি, কোনো পথে পেরোতে পারছিলাম না। আমরা একটু আগাতে পারছিলাম না, কেন জানি বারবার পিছিয়ে পড়ছিলাম। আর সেই ভয়ঙ্কর দৈত্যর মতো এক অভয়ব আমাদের দিকে তেড়ে আসছিল। আমাদের পুরো শরীরের এক ভৌতিক এক কম্পন শুরু হলো। আমরা দুজন দুজনের হাত ধরে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। আমরা সবসময় ভাবতাম যে আয়াতুল কুরসি পড়লে হয়তো বা ভূত প্রেত কাছে আসে না। আমরা যখন আয়াতুল কুরসি পড়তে লাগলাম, তখন দেখলাম যে ওই দৈত্যর মতো এক অভয়বটি আর আশেপাশে নেই। আমরা কিছুটা মনকে সান্ত্বনা দিয়ে এগোতে লাগলাম সাইকেল নিয়ে। এগোতে এগোতে বাড়িতে যাওয়ার আগে এক বড় বিরাট পুরনো এক কড়ই গাছ সামনে পড়লো। সেই কড়ই গাছের দিকে তাকাতেই দেখি ওই দৈত্যর মতো ওই অভয়বটি গাছে বসে আছে এবং তার পা দুটো এমন ভাবে ঝুলাচ্ছে যে তার পা
ওই গাছের আগা থেকে তার পাগুলো ঝুলতে ঝুলতে মাটিতে এসে লাগছিল। এটা দেখার সাথে সাথেই ফয়সাল অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিছুই ভাবতে পারছিলাম না যে এটা কি হচ্ছে বা কেনই হচ্ছে আমাদের সাথে। আমি কোন রকম ফয়সালকে নাড়াচাড়া দিতে দিতে তার জ্ঞান ফিরাই। সে যখন জ্ঞান ফিরলো সে চিৎকার করতে লাগলো আর ভয়ে কাঁপতে লাগলো। আমি তার মুখ চেপে ধরে বললাম, ভাই দয়া করে চিৎকার করিস না, আজকে আমাদের সাথে খারাপ কিছু হতে চলছে হয়তোবা। আমি তাকে কোনো রকম শান্ত করে তার মুখটা চেপে ধরে তাকে নিয়ে সাইকেলটা নিয়ে সেই সাইড দিয়ে আর না গিয়ে আবার পিছনে যেতে লাগলাম। তখন ফয়সাল বলল, পিছনে গিয়ে কি লাভ, পিছনে তো ওই পুরনো বাড়িটা আছে। সেটা শোনার পর আর এক পাও পিছোতে ইচ্ছে করলো না। তখন মনকে সান্ত্বনা এবং শান্তি দেওয়ার জন্য ভাবলাম যে না, এখন আর পেছনে যাব না, যা হবার হবে সামনের দিকেই যাব। যখন আমরা সামনের দিকে আল্লাহর নাম নিয়ে এগোতে লাগলাম, আস্তে আস্তে ওই অভয়টা কেমন যেন অদৃশ্য হতে লাগলো। আমরা কোন রকম বাড়িতে পৌঁছিয়ে দুজনেই বাড়ির উঠোনে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে যাই। হয়তোবা এমন ভাবে সেন্সলেস হয়েছিলাম, সকাল গড়িয়ে প্রায় 10টা-11টা বাজে যখন আমাদের বাড়ির সামনে দিয়ে মানুষজন যেতে লাগলো, তখন আমাদেরকে দেখে তারা আমাদের বারান্দায় নিয়ে আমাদেরকে পানি ঢেলে আমাদের জ্ঞান ফেরায়। আমাদের জ্ঞান ফেরার সাথে সাথে তারা জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমাদের কি হয়েছিল। তখন আমরা সব ঘটনা খুলে বলি। তাদেরকে ঘটনা বলতে বলতে আমরা তাকিয়ে দেখি যে আমাদের বাবা মা তখনই চলে এসেছে। হয়তোবা তারা আমাদের এই সেন্সলেস দেখে তারা আমাদের বাবা মাকে খবর দিয়েছিল, তাই তারা তখনই চলে এসেছে। তারা এসে আমাদেরকে যখন বলল যে কি হয়েছে, তোদের কি সমস্যা, তখন বললাম যে আমাদের সাথে রাতে এমন এমন ঘটনা ঘটেছে। তখন প্রাথমিকভাবে এক ইমাম সাহেব এনে আমাদেরকে ঝাড়ফুঁক করিয়ে আমাদেরকে ঝাড়তে লাগলো। আমাদেরকে ঝাড়ফুঁক দিয়ে আমাদেরকে তাবিজ দিল এবং আমাদেরকে বলা হলো যে পুরনো বাড়ির দিকে যেন আমরা আর কখনোই না যাই এবং সেই অভয়টা আমাদেরকে ক্ষতি করতে পারে। সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা কখনোই ওই পুরনো বাড়ির দিকে আমরা দুজনের একজনও যাইনি। প্রিয় লিসেনার্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় সজীব ভাই, আপনার এত সুন্দর সুন্দর দুটি ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আমাদের লিসেনারদের শোনানোর সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, যদি আপনাদের আমাদের এই ঘটনাগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ভৌতিক প্যারানরমাল ঘটনাগুলি আছে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে পরের ঘটনায় চলে যাওয়া যাক। পরের যে ঘটনা আপনাদের সাথে শেয়ার করব সেই ঘটনাটি আমার নিজের কালেক্ট করা আমার এক ভাইয়ের বন্ধুর থেকে। সেই প্রিয় বড় ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তার থেকে যেভাবে শুনেছি ঠিক সেইভাবেই আপনাদের কাছে শেয়ার করছি। ঘটনাটি একটি পানের বরকে ঘিরে। পানের বর অবশ্যই চিনেন, পানের বাগান যেটা থাকে সেটাকেই গ্রাম অঞ্চলে পানের বর বলা হয়। তো আমি ছিলাম খুব চঞ্চল স্বভাবের একটি ছেলে। আমি খুব ছুটোছুটি এবং খেলাধুলা করতে ভালোবাসতাম।
আমি কখনো রাতকে রাত ভাবিনি আর দিনকে দিন ভাবিনি। যেখানেই হোক, নাইট টুর্নামেন্ট এবং ডে টুর্নামেন্ট যেটাই হোক না কেন, আমি সবসময় খেলতে যেতাম। তো একদিন আমার সাথে খেলতে যাওয়া নিয়ে একটি ঘটনা ঘটে যায়, যে ঘটনাটি আজও আমি মনে করলে আমার গায়ের লোম দাঁড়িয়ে পড়ে। আমাদের এলাকার পরের এলাকায় একটি রাতের টুর্নামেন্ট ছাড়ে ক্রিকেট। আমাকে তখন বলা হয় যে রাতের 7টার দিকে ওই গ্রামে চলে যাওয়ার জন্য, 7:30 থেকে খেলা শুরু হবে। তো আমি যথারীতি কথা মতোই ওই পাশের গ্রামে 7টার দিকে রওনা দিয়ে দিই সেখানে যাওয়ার জন্য। আমি যখন ওই গ্রামে যাই, যাওয়ার পরে আমরা খুব ভালোভাবে খেলাধুলা করে আবার রিটার্ন চলে আসবো আমার বাড়িতে। তখন প্রায় ঘড়িতে 11টার মতো বাজে। যখন সময় এতটা বেজে গেছে, আমি কোনো কিছু না ভেবেই আমি রওনা দিয়ে দিই। তখন আমার সাথে আর কেউ ছিল না, আমি একা একাই হাঁটতে লাগলাম। শীতের দিন ছিল, গায়ের জ্যাকেটটাও পরা ছিল। আমি কিছু দূর আসতেই আমার শরীরটা কেমন যেন ঘেমে যাচ্ছিল। এর জন্য আমি আমার জ্যাকেটটা আমার কাঁধে ঝুলিয়ে রাখি। নিচে একটা গেঞ্জি ছিল আমার। আমি যখন আস্তে আস্তে সামনে এগোতে থাকি, সামনে একটি পানের বর আমার সামনে পড়ে। অনেক লোক মুখে শুনেছি যে পানের বরে নাকি অনেক কিছু থাকে, অনেক ক্ষয়ক্ষতিও করে মানুষের পানের বরের মধ্যে ঢুকলে, মানে পানের বাগানে ঢুকলে। আমি তো সাইড দিয়ে যাচ্ছিলাম, আমার ভয় পাওয়ার তেমন কিছুই ছিল না। আমি একটু সামান্য এগোতেই আমি হোঁচট খেয়ে পড়ে যাই রাস্তার মাঝে। কোনো একটা ইটের মধ্যে লেগে আমি পড়ে যাই। যখন আমি মাথা উঠাবো তখনই দেখতে পেলাম যে আমার মাথার ওপর সাইডে পানের বরের ওপর একটা মাথাবিহীন শরীর। সে মাথাটা আলাদা হয়ে একটা সাইডে রাখা, আর সেই মাথাবিহীন শরীরটা বসে বসে পা ঝুলাচ্ছিল। তার পাশেই দেখতে পেলাম যে এক বানরের মতো এক আকৃতি কি যেন উপরে বসে বসে একটা মানুষের মতো কাকে যেন ধরে ধরে খাচ্ছিল। এটা দেখার পর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। একটা চিৎকার দিয়ে আমি দৌড়তে দৌড়তে যখন সামনে এগোতে লাগলাম, আমার সামনে কবরস্থান পড়লো। যখন কবরস্থান পড়লো, আমি কিছু না ভেবে কবরস্থানের মধ্য দিয়ে দৌড়াতে লাগলাম। আমার সোজা না গিয়ে, আমি সোজা রাস্তায় না গিয়ে আমি বামে চেপে ওই কবরস্থানের মধ্য দিয়ে দৌড়াতে লাগলাম। তখনই আমার নজর পড়লো একটি কবরের দিকে। সে কবরটা হয়তোবা আজকে বিকেলেই দেয়া হয়েছিল। একদম নতুন চকচক করছিল, আর সেই কবর থেকে কেমন যেন আলো জ্বলছিল। আমি দেখেই থমকে দাঁড়িয়ে যাই। আমার কেন যেন তখন ভয়টা খুব কম কাজ করছিল, আর কৌতূহল ভাবে আমি কবরের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ কিসের একটা আওয়াজে আমার ঘোর কেটে যায়, আর আমি ডান দিকে তাকিয়ে দেখি বিরাট বড় এক ষাঁড় দেখতে পেলাম আমি। হ্যাঁ, আমি বিরাট বড় একটি ষাঁড় দেখতে পেলাম। সেই ষাঁড়টি এতটাই ভয়ঙ্কর চোখ ছিল তার, আর এতটা ভয়ঙ্কর বড় ছিল যে তার সামনে আর কোনো কিছুই ভাসছিল না। গাছপালা যত কিছু ছিল তার, সে এতটাই বড় ছিল যে গাছপালাও তার কাছে অনেকটাই ছোট ছিল। সে ষাঁড়ের চোখগুলো
এতটা লাল লাল ছিল, আর সেই লাল চোখগুলো এত তীব্রভাবে জ্বলছিল যে আমি সেই চোখের দিকে তাকাতে পারছিলাম না। হঠাৎ সেই ষাঁড়টি যখন আমার দিকে তেড়ে আসতে লাগলো, আমি দেখার সাথে সাথেই ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফিরলো, আমার কেমন যেন মনে হচ্ছিল যে আমার মাথার পাশেই কারো চুল আমার গালে লাগছিল, আমার কানে লাগছিল এবং মাথায় স্পর্শ করছিল সেই চুলগুলো। হঠাৎ করে তাকিয়ে দেখি কে একজন আমার কানের পাশেই আরবি পড়ছিল, আর তার চুলগুলোই আমার মাথায় লাগছিল। আমি যখন ভয় পেয়ে তার কোল থেকে আমার মাথাটা ওঠাই, তাকিয়ে দেখি অনেকগুলো মানুষ আমাকে ঘিরে আছে। আর এক মৌলবীর তার কোলে আমি মাথা রেখে শুয়েছিলাম। তখন সে বলল যে, বাবা তুমি কবরস্থানে কি করছিলে এত রাতে? আমি বললাম যে আমি তো খেলতে গিয়েছিলাম। আমি খেলা থেকে আসতে গিয়ে পানের বরে আমি এমন এমন জিনিস দেখতে পেলাম, আর সেখান থেকে দৌড়ে পালানোর জন্য আমি এই রাস্তা দিয়ে, এই কবরস্থানের মধ্য দিয়ে দৌড়াতে লাগলাম এবং দেখতে পেলাম হঠাৎ করে যে এই কবর থেকে আলো জ্বলছে, আর সেইখান থেকে একটা ষাঁড় দেখেই আমি ভয়ে সেন্সলেস হয়ে পড়ি। তখন সেই মৌলবী বলল যে তোমার ভয়ের কিছুই নেই, তুমি বাড়িতে যাও। সে আমাকে কিছু ঝাড়ফুঁক দিয়ে বাড়িতে যেতে বলল। আমি বাড়িতে গিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়লাম। আমি ঘুমানোর চেষ্টা করলাম যে যদি একটু মনে প্রশান্তি জাগে। আমি যখন রুমটা বন্ধ করে দিয়ে ঘুমানোর জন্য চেষ্টা করলাম, তখনই কেমন যেন আমার ঘরে আগরবাতির ঘ্রাণ পেতে লাগলাম। আমি এদিক ওদিক তাকাতেই দেখি যে আমার খাটের পাশে সেই কবরটা। আমি সেই কবরটা দেখে হতভম্ব হয়ে যাই, ভয়ে আঁতকে উঠেই চিৎকার করে উঠি। চিৎকার করার সাথে সাথে আমার মা বাবা সবাই ছুটে আসে আমার ঘরে। ঘরে নক করতেই আমি ঘরের দরজা খুলে দিয়ে তাদেরকে জড়িয়ে ধরে বলি, মা আমার ঘরে ওই কবরটা। তারা বলে, কোথায় কবর, কিসের কবর? তখন আমি ঘরের দিকে তাকিয়ে দেখি আমার ঘরে কোনো কবর নেই। তখন আমি তাদেরকে সবগুলো ঘটনা খুলে বলি। তখন তারা বলে যে আমাদেরকে বাড়িতে এসে কেন ঘটনাটি বলিসনি, এখনই চল, তাড়াতাড়ি চল। এটা বলি সে আমাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আমি তাদের সাথে যেতে লাগলাম। হঠাৎ করে দেখি একটি বাড়ির মধ্যে তারা আমাকে নিয়ে প্রবেশ করলো, এবং বাড়ির মধ্যেই এক কবিরাজ ছিল। সে কবিরাজের কাছে গিয়ে আমার সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলি সেটি তার কাছে শেয়ার করলো, এবং সে শুনে অনেকগুলো ঘাটের পানি এবং মিষ্টি আরো অনেক কিছু নিয়ে রাত্রিতে আমার বাবাকে দেখা করতে বলল যে এগুলো যদি করে আসন বেঁধে সেই অভয়টির সাথে কথা বলা যায়, বা কবরের যে সমস্যাটি সেটির সাথে যদি কথা বলা যায়, অবশ্যই সেই সমস্যাটি দূর হয়ে যাবে, এবং সেই প্যারানরমাল যে অভয়টা যেটা আমার পিছু করছে, যে কবরটা, সেটা আমাকে ছেড়ে দিবে। আমার বাবা কথা মতো রাত্রে বেলা অনেকগুলো ঘাটের পানি এবং মিষ্টি আর অন্যান্য অনেক কিছু নিয়েই সেই কবিরাজের কাছে যায়, আমাকে নিয়ে, মাকে নিয়ে। তখন আমাকে বসিয়ে বৈঠক দিয়ে তার সাথে থাকা জিন দিয়ে অভয়টাকে ডাকার পর তার সাথে কথা বলে তাকে জিজ্ঞাসা করে যে তুই কেন এই বাচ্চাটার সাথে লেগে আছিস,
বাচ্চাটাকে কেন বিরক্ত করছিস? তখন ওই অবয়বটা বলতে লাগলো যে আমি তোকে ইচ্ছে করে ধরিনি, ওকে ইচ্ছে করে বিরক্ত করিনি। ও আমার কবরে পাড়া দিয়ে গেছে, ও আমার কবরে পাড়া দিছে, ও আমাকে ব্যথা দিছে। এর জন্য আমি ওকে ছাড়বো না। আমি ওকে যতদিন পারি ওকে বিরক্ত করব, ওকে জ্বালাবো, ওকে কষ্ট দেব, ওর ক্ষতি করব। যখন ওই লোকটি বলল যে আমার কাছে যে জিনিস আছে সেগুলো দিয়ে তোকে এখনই আমি বন্ধ করে দেব, আর যখন ওই পানিগুলো ছিটাতে লাগলো, ওই অভয়বটা তার কাছে মাপ চাইতে লাগলো। কবিরাজটা বললো যে ওকে ছেড়ে দে, দেওয়ার জন্য কি লাগবে, তোর কি চাস? তখন সে বলল আমি যাব এক শর্তে, জানের বদল জান দিতে হবে, তখনই আমি এখান থেকে ওকে ছেড়ে দিয়ে চলে যাব। তখন আমরা তাকে প্রতিজ্ঞা করলাম যে আমরা কাল সকালেই একটি জানের বদল জান দেব। এবং সে কবিরাজকে কথা দিয়ে চলে যাওয়ার সময় আমাদের বাড়ির পাশে একটি গাছ ছিল, সেই গাছের আগা ভেঙে দিয়ে সে চলে যায়। এবং ঠিক সেই দিনেই পরের দিন আমরা একটি খাসি এনে জবাই করে আমরা এক নদীতে ফেলে দিই। আর সেদিন থেকে আমার সাথে কোনো ধরনের কোনো ঘটনাই ঘটেনি। প্রিয় লিসেনার্স, আপনাদের যদি আমাদের এই ভৌতিক চ্যানেলটি ভালো লাগে এবং ভৌতিক ঘটনাগুলি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন আপনাদের নতুন বন্ধুদের এবং আপনাদের বন্ধুদের কাছে আমাদের এই নতুন ভৌতিক ঘটনার চ্যানেলটিকে পৌঁছে দেবেন। যদি আমাদেরকে ভালো লাগে অবশ্যই আপনাদের সাথে ঘটে যাওয়া এবং আপনাদের ফ্যামিলি, পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি আমাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে গিয়ে আমাদের ইমেল অ্যাড্রেসে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার বয়স লিখে সেই ঘটনাটি সেন্ড করে দেবেন। যদি আমাদের ভালো লাগে আপনাদের ঘটনাগুলি, অবশ্যই আমাদের লিসেনারদের কাছে আপনাদের ঘটনাটি পৌঁছে দেব, শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।